মিস্টার বুকামের গাড়ি বেরিয়ে যেতেই মিস্টার নামজুন দরজা থেকে ফিরে এলেন। শেষ আশাটুকুনে তাকিয়েছিলেন ভাইদের ফিরে আসার। ভাঙা মনে শত শতবার সৃষ্টিকর্তার কাছে চাইছিলেন অন্তিম মুহূর্তে যেন কোনো মিরাক্কেল ঘটে তাদের যাওয়াটা যেন আটকে যায়। কতবার তাকালেন জাকব সুগার দিকে, তারা যেন আটকায়, নিজেদের ভুল শুধরে নিয়ে পরিবারটা বাঁচায়। কিন্তু তারা যেন পাথর, দুজনের কেউ কথা বলল না। সুগা এখন স্থির হয়ে মেজের দিকে তাকিয়ে থাকলেও জাকব গটগট করে নিজের রুমে চলে গেল। এক মুহূর্ত দাঁড়ানোর প্রয়োজন বোধ করল না সে। অথচ যত্নে গড়া পরিবার ভাঙার কষ্ট উনি সইতে পারছেন না। জাকুকের মধ্যে বুকে পাথর তুলে দিয়ে রুমে চলে যেতে। দুই চোখের পানিতে রাস্তা দেখা মুশকিল। চোখ দুটো এত অবাধ্য কবে থেকে হলো? উনি এক কদমে এগোতে পারলেন না, দপ করে বসে পড়লেন। পাশের সোফার হাতলে এক হাত থেকে মুখ লুকালেন নিজের বাহুতে। এরপর শক্তপোক্ত মানুষটাও ভুলে গেল সময়কাল ক্ষণ। বুকের ভিতরে আজ এতটাই পুড়ছে, সবকিছু ভুলে বাহুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন মিস্টার নামজুন। আহা কি বেদনাময় কান্নার সুর, কত যন্ত্রণা মিশে রয়েছে সে কান্নায়। স্বামীকে জীবনের প্রথমে এভাবে কাঁদতে দেখে মিসেস জিন দেওয়ালে পিঠ থেকে নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। ওনার এই কান্নার শব্দ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, আছে বিষাদ ভাজা কষ্ট। আর কিছু কষ্টে পুরানো নীরব আর্তনাদ। উনি বউ হয়ে আসার পর মানুষটা তার হাতে হাত রেখে বলেছিলেন, আমি তোমাকে একটা বাগান দিলাম, সেই বাগানে কিছু সুগন্ধি ফুলের চারা দিলাম, এবার যত্ন নিয়ে ফুল ফোটানোর দায়িত্ব তোমার। আজ থেকে বাগানের মালকিন শুধু তুমি। বাসর ঘরে এই মানুষটাই জীবন নিবাস নামে একটি বাড়ি দিয়েছিল জীবন্ত কিছু ফুল। বৃদ্ধ শাশুড়ি মারা যাওয়ার আগে ওয়াদা আদায় করে নিয়েছিলেন যেন এই সংসার বুকে আগলে রাখে, কিন্তু হলো না, পারলেন না তিনি। মিসেস যিশু কেন এই কাজ করলো তাও জানেন না তিনি। যাকে ছোট বোনের মতো দেখে এসেছে, সেই বোন রূপে যা ওনার দিকে আঙ্গুল তুলে সংসার ভেঙে চলে গেল। অন্তত জানিয়ে গেলেও দোষটা শোধরানো যেত, কিন্তু জানিয়ে গেল না। ছেলে মেয়েরা তাদের পছন্দ মতো সঙ্গী পছন্দ করে নিয়েছে, এখানে ওনাদের তো কোনো হাত নেই। মোটা কথা, ছেলে মেয়েরা যদি একে অপরের সাথে ভালো থাকে তাহলে আপত্তির কি আছে? সংসার করবে তারা যদি ভালো থাকে তাহলে এত কথা আসছে কেন? বাকি রইল সমাজের কথা। সমাজের লোকেরা কোন ব্যাপারে কথা বলে না। কোনো ফর্সা মায়ের কালো বাচ্চা হলেও গসিপ করে, আবার কালো মায়ের ফর্সা বাচ্চা হলেও গসিপে শেষ থাকে না। আকার ইঙ্গিতে কিন্তু মেয়েটার দিকে অদৃশ্য কলঙ্ক ছুঁড়ে মারে। বাচ্চাটাকে নিয়েও হাজারটা কথা সৃষ্টি করে। যেখানে নিষ্পাপ নাদান বাচ্চাকেও ছাড় দেয় না, সেখানে তাদের নিয়ে পড়ে থাকলে হবে, বরং সমাজ করে নাচলেই বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এসব ভেবে উনি কাতর চোখে তাকালেন এখনো কান্নারত স্বামীর দিকে। বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে বারবার দোয়া করলেন যেন এই মানুষটাকে ধৈর্য দেন, এই বিপদ যেন দ্রুত কেটে যায়। ওদিকে মিস্টার নামজুন তখন অস্পষ্ট স্বরে বলেই চলেছেন, মা গো, আমি পারিনি তোমার যত্নে করা সংসার ধরে রাখতে। আমি ব্যর্থ মাগো। আমার কলিজার ভাই, আমার বাচ্চাগুলো আজ আমাকে ছেড়ে দূরে চলে গেল মাগো। আমার আম্মা জান। তেকে উনি বরাবরই খুব বেশি ভালোবাসেন সেটা বলার অপেক্ষা রাখে না। এর কারণ হতে পারে এর মুখটা ওনার মায়ের মুখের মতো। মিস্টার কাই চোখ মুছতে মুছতে বাহির থেকে এসে ভাইকে এইভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। খুব ছোটবেলায় ওনারা তিন ভাই মারামারি করলেও বুঝতে শেখার পর আর মারামারি করেননি। তিন ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় সংসার সামলে রেখেছেন। আজকের মতো এই ঘটনা এর আগে হয়নি। ছোট ভাইটা যে বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছে, এই কথা ভাবলে ওনাদের দম আটকে আসছে। বাবা চাচার কান্নার শব্দেও সুগার কোনো নড়চড় নেই। সে চোয়ার শক্ত করে এখনো স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। তার কাছে অবিশ্বাস্য লাগছে জীবন তাকে রেখে চলে গেছে, তাও ভালোবাসা প্রকাশের অভিযোগ ছুড়ে। এই কি মানা যায়? এই বেঈমানকে জানতে এতদিন ভালোবেসেছিল। সে তো ভাবতে মারের ভয়ে জাঙ্কুকে অস্বীকার করলেও তার জীবন গলা উঁচু করে তাদের কথা সবাইকে জানাবে। কিন্তু ঘটলো কি? এটা ওর ভালোবাসার কথা জানিয়ে দিল ঠিকই, কিন্তু জিমিন তাকে ছেড়ে চলে গেল। এই কাজটা করতে তার বুক কাঁপলো না? আচ্ছা, জিমিনকে মিসেস যিশুকে বোঝাতে পারতো না? নাকি জিমিন তাকে ভালোই বাসেনি? বাসলে এইভাবে ছেড়ে যেতে পারতো, নাকি ছেড়ে যাওয়া যায়? সে কি জানে না বাড়িতে ফিরে না তার কাছে গেলে একদম স্থির হতে পারে না। তার শরীরের ঘা নেশাগ্রস্তের মতো না টানলে উন্মাদ হয়ে যায়। তাহলে কিভাবে গেল? এটাও চলে গেল। একবারও ভাবলো না জাঙ্কুকের কথা, এই ভাইটার কথা। বেঈমানের সাথে সাথে তেটাও বেঈমানের খাতায় নাম লেখালো। পারলো লেখাতে? আপন ভাবনায় মশগুল থাকা সুগার ভাবনা ছেদ ঘটলো কালে তীব্র ব্যথা অনুভব করে। সে লাল বর্ণ আগুন চোখে তাকে গালি দেওয়ার আগে মিস্টার নামজুনকে দেখে সামনে নিল। তখন মিস্টার নামজুন চিৎকার করে বললেন, তোর মতো জানোয়ার ছেলে দরকার নেই আমার। যদি চাস আমি এই বাড়িতে থাকি তাহলে বাড়ির চৌকাতে পা রাখবি না তুই। বেহার মতো যদি ফিরেও আসিস তাহলে আমার খাটিয়ে কাঁধে তোলার জন্য প্রস্তুত থাকি।
থাকিস। বাবার কথা শুনে সুগা ঢোক গিলল। বাপটাও তার কষ্ট বুঝলো না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা সোজা সাপটা বললেই হতো, এত কঠিন কথা দরকার ছিল? আহারে বুকে জায়গা দাও আপনজন। সবগুলো আর যেন বুকটাই জখম করার জন্য উঠে পড়ে লেগেছে। সুগা কথা বাড়ালো না, কিছু বলতে গিয়ে বুঝলো কণ্ঠস্বর বাক্য সাজাতে ব্যর্থ। তাই সম্মতি সূচক মাথা নাড়িয়ে পা বাড়াতেই মিসেস জেনি তাকে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। আর ও হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাঙা আয়নায় পাথরের টুকরোর আঘাতে সংসারটা যেন আরেকবার দ্বিখণ্ডিত হলো। তখন মিস্টার কা এগিয়ে এসে সুগাকে বলতে লাগলেন, যাস না বাপ, তোরা সবাই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? বাবার কথায় কষ্ট নিস না আব্বা, মন থেকে বলছে না ভাই। সুগা মেজো চাচার দিকে তাকিয়ে কেবল হাসলো। জোরপূর্বক হাসি যাকে বলে। তখন মিস্টার নামজুন পুনরায় বললেন, আমি রেগে বলছি না, ভেবেই বলছি, চলে যাকো, আমার চোখের সামনে দেখতে চাই না ওকে। এই কথা বলে উনি চোখ মুছতে মুছতে দুপদম এগোতেই সুগা ঢোক গিলে চেঁচিয়ে বলল, আমার সবটুকু আয় তোমার হলেও তুমি দীর্ঘজীবী হও, হাজার হাজার বছর ছায়া হয়ে থাকে এই বাড়ির প্রধান অভিভাবক হয়ে। আমি আর আসবো না তোমার বাড়িতে, বা মারাবো না বাড়ির দামি চৌকাঠে। শুধু রিকোয়েস্ট, মরা দেওয়ার কথা বলো না। খারাপ ছেলে হলেও তোমার মরার কথা সহ্য করতে পারি না। এই বুকটাতে কষ্টে জাম বাঁধে কি না? এই কথা বলে মাকে বুক থেকে সরিয়ে দুই মায়ের কপালের মাঝখানে চুমে এঁকে বাহুতে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। মা ভাই বোনদের কান্নার শব্দ কানে পৌঁছালেও পিছন ফিরে তাকালো না। তাকে আর কি হবে, এই বাড়িতে থাকার ম্যাচটা ফুরিয়ে গেছে। জাংকুক নিজের রুমের বিছানায় চোখের উপর হাত রেখে আড়াআড়ি ভাবে শুয়ে আছে। পরনে এখনো সকালে সাদা পাঞ্জাবি পায়জামা। বুকটাতে লেগে আছে দেখে জড়িয়ে ধরা নরম অনুভূতি। এই মাত্র সিঁড়িতে দাঁড়িয়ে সুগাকে চলে যেতে দেখেও আটকালো না সে। কেন আটকাবে? কার বাড়িতে ঝামেলা হয় না, বসে সমাধান করা যায় না? বাড়ি ছেড়ে গেলেই কি সমস্যার সমাধান হয়ে যায়? যাবে যখন যাক, তাছাড়া ভালোই হয়েছে গিয়ে। নয়তো জিমিনকে ছাড়া সুগা বাড়িতে থাকতে পারতো না। সে এক প্রকার পানি ছাড়া মাছের মতো ছটফটিয়ে মরতো। ভাইকে খুব ভালো করে চেনে সে। মোদ্দা কথা, যে যে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে সব কটাকে সে বাড়ির অভাব বুঝিয়ে ছাড়বে, যাতে পরবর্তীতে সামান্য ব্যাপারে বাড়ি ছাড়ার কথা স্মরণেও না আনে। বিরক্ত হয়ে এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখের পাতায় ভেসে উঠলো তার কানারত নিষ্পাপ মুখ, করুণ সে দৃষ্টি। বেয়াদবটা গেল তো গেল, কাঁদতে কাঁদতে বুকে জ্বালা ধরিয়ে গেল। এত কান্নার কি আছে? সে কি মরে গেছে? কোথায় ভরসা রাখবে তা না, ভ্যা ভ্যা করতে করতে গেল। আর মিসেস যিশুকে আপাতত কিছু বলবে না সে। বাংলা সিনেমা দেখে দেখে নিজেকে রিনা খানের চরিত্রে নিয়ে তাকে বোধহয় দিতে চাইছে ঘাটতারা জামাইয়ের চরিত্র। যদিও তাতেও সমস্যা নেই, মানবো না, মেয়ে দেবো না, এই বাড়িতে থাকবো না বললেই হবে। এত সোজা। প্রথমে ব্যাঙাচি ভালোবাসা বুঝতো না, কত কি করে যাও একটু বুঝলো। এখন নাকি মেয়ের মায়ের সমস্যা। এত জ্বালা সহ্য হয়? মিসেস যিশুকে যে আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি। কারণ আগের মাথায় বেশি কিছু বললে ঘটনা অন্যদিকে মন নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্কে আচানক আরেকটা কথা টোকা দিতেই সে ও শীত বলে উঠে বসলো। তাড়াহুড়ো করে নামতে গেলে তার ফোনের রিংটোন বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনলো অপর পাশের মানুষটার কথা। অতঃপর তার ছেলের হাসি হেসে ধপ করে বিছানায় বসে পড়লো। ভাই বোনকে কথা দিয়েছিল দুটোই BMW গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তে গাড়ি দেখে সবাইকে খুব করে চমকে দেবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে, কিন্তু তারা কই? মিস্টার বুকামের চলন্ত গাড়িতে চলছে নিশ্চুপ নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। তের কান্না থামলেও নীরবে অশ্রু ছড়া থামেনি। সে চুপ করে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। বোনকে কিছুক্ষণ লক্ষ্য করে জিমিন তের কাঁধে হাত রাখলো। তে হাতে ঝাপটা মেরে সরিয়ে দিল, আর একটু সরে গেল জানালার দিকে। বোনের এই কাণ্ডে জিমিন কেবল হাসলো। তারপর পুনরায় বোনকে নিজের দিকে টানতে টানতে বলল, আয় আমার কোলে মাথা রেখে ঘুমা, নয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যাই আমি, তোরা তো তাই চাস। কেউ কারোর জন্য মরে না, কথা না বাড়িয়ে এবার আয়। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আপুর বুকে পাড়া দিয়ে আসতে হয়েছে। বড় আপুকে কতটা যন্ত্রণা দিয়ে এলে ভেবেছিস একবার? আমরা আসায় কতটা কষ্ট পেল মানুষটা। এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলে তোরা। তের কথা ড্রাইভ করা মিস্টার বুকামের বুকে বিঁধলেও একটা বাক্য উচ্চারণ করলো না। তবে মিসেস যিশু শীতে হেলান্তে বললেন, আসতে বলেছে কে? দরদ উঠলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনেতে মায়ের দিকে তাকাতেই অঝরে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। অতিরিক্ত কান্না করায় মাথাটা টনটন করছে, দু চোখ যেন মরিচ তুলে দেওয়ার মতো জ্বলছে। এমনিতেই পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপর এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি। এতটাই বেশি অসহ্য ব্যথাও ফিকে লাগছে। তবে সে থামলো না, এক পেট চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে মাকে বলল, এত পাশা রোয় না আম্মু, বিবেককে নিচে স্তরে নামিও না। তোমার এরূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলেছে কে? যা চলে যা, সঙ্গী জুটিয়েছিস মাকে, না হলে এখন চলবে। তুমি আসলে স্বার্থপর মহিলা, খুব 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 বেশি স্বার্থপর তুমি।
এ কথা বলেতে দু হাতে মুখ ঢেকে পুনরায় কাঁদতে লাগলো। মানতেই পারছে না এসব, যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি, সেই বাড়িতে নাকি ফিরবে না। প্রতি বছর ঈদের সকালে উঠে মেহেদি রাঙা হাত দেখায় মিস্টার নামজনকে। মিস্টার নামজন তার দু হাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেহেদি রং পরীক্ষা করেন। তারপর পকেট থেকে টাকা বের করে তের হাতে গুঁজে দেন। এ কথা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপরে একটু পর সবার সাথে আরেকবার সালামি দেন। ডাবল সালামের এক ভাগ রেখে বাকিটা থেকে এবারে ছোট সদস্যদের সালামি দেয়। যতই হোক বড় বোন সে। আজ সকালে বড় আব্বুর কাছে যেতে পারেনি, গালে আমার বউ লেখাটার জন্য। পরে যাবে ভেবেছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। এরপর ভেবেছিল নামাজের পর যাবে, ততক্ষণে পিরিয়ডের ব্যথায় কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছিল। এরপর আর যাওয়া হলো না। বড় আব্বুকে ছেড়ে চলে আসতে হলো। বড় আম্মুর হাতের মজার মজার রান্নাও কপালে জুটলো না। এসব ভাবতে ভাবতে তার কান্নার গতি বাড়লো। কাঁদতে কাঁদতে জানালায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমাতে দেখে জিমিন তার মাথাটা তার কোলের উপর টেনে নিল। হাত বাড়িয়ে পানি নিয়ে রুমাল ভিজিয়ে মুখ মুছে দিল। ঘুমন্তেতে বিরক্ত হয়ে রুমাল সরিয়ে দিয়ে পুনরায় ঘুমে ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে জিমিনও সিটে মাথা হেলান দিয়ে তেল চুলে হাত ডুবে বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। জোর করে আনায় খুব কেঁদেছে পাগলিটা। এবার না হয় একটু ঘুমা। বেলা গড়াতে গড়াতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলের পর এখন সন্ধ্যা, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাবারের কথা স্মরণ নেই কারো, থাকার কথাও নেই। চিন্তায় ডুবে থাকা মিস্টার বুগামের কথাটা স্মরণ হতেই দেখে নিলেন তিনজনকে। তারপর আরেকটু এগিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বলে চোখে মুখে পানি দিয়ে আসতে। বাবার ডাক শুনে তের ঘুম ভাঙলো। বোনের কোলে শুয়ে আছে দেখে মুখ গোমড়া করে উঠে বসলো। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনের জামাতে দাগ লেগে গেছে নাকি কে জানে। এই কথা ভেবে তার মুখটা চুপসে গেল। সাহায্যের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। জিমিন প্রথমে না বুঝলো, পরে তার ইশারায় বুঝলো। তবে বিচলিত না হয়ে মিস্টার বুগামকে বলল, বাবা তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসে খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মেসি থেকে মাথা ব্যথার মেডিসিন কিনে আনি। প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। আমি না হয় এনে দিচ্ছি। ব্যথা কি খুব বেশি? সমস্যা নেই, পারবো আমি। তুমি যাও খাবার নিয়ে এসো। এই কথা শুনে মিস্টার বুগাম গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসির দোকান। তাই জিমিনকে টাকাতে গেলেন খাবার আনতে। বাবাকে যেতে দেখে জিমিন গাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সে জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভিতর সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পিছনে দাঁড়িয়ে দেখলো চিন্তার কোনো কারণ নেই। তাই তার হাত ধরে এগোলো ওয়াশরুমের দিকে। মিস্টার বুগাম খাবার নিয়ে ঘুরতেই মেয়েদের সঙ্গে দেখা হলো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগোলেন গাড়ির কাছে। জিমিন থেকে ব্যাগটা ধরিয়ে দিয়ে যেতে ইশারা করে নিজে পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে কয়েকবার পরপর পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে। তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো না। বেইবানের তকমা লাগা মুখ নিজেরও দেখতে ইচ্ছে করছে না। অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনে দাঁড়িয়ে রইল। তে বের হলে তার হাতে অন্য একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে তে পিছিয়ে গেল। মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে আসছি, তুমি দাঁড়াও। আমাকে দে। না আমি পারবো। ছোটবেলায় বহুবার তো ন্যাপকিন চেঞ্জ করেছি, এখনো আমার কাছে ছোটই আছিস। জিমিন কথা শুনলো না। প্যাকেটটা হাতে নিয়ে দেখে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিচে চলে গেল বাহিরের দিকে। তে বোনের কথা শুনে ওদিকে তাকিয়ে দেখে ওদিকে নিরিবিলি, কেউ যাচ্ছে না তেমন। তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে। জায়গাটা ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে আর একটু সামনে এগোতে একটা বড় ডাল নজরে এলো। সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে পরক্ষণে পুনরায় দৃষ্টি ছুড়ে চমকে উঠলো। বিস্ময়ে তাকিয়ে যখন বুঝলো সত্যি, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবে সে আছড়ে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক এক পা পিছিয়ে দেশও নিজেকে সামলে নিল। আর একটু হলে দুজনে বাড়ি খেতে দেওয়ালে। অনাকাঙ্ক্ষিত ভাবে প্রিয় মানুষটাকে পেয়ে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বুকের সাথে খামচে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোখে যা বললো কিছু স্পষ্ট হলো না। তবে জাঙ্কুককে আঁকড়ে ধরে চোখের পানিতে বুক ভিজাতে লাগলো। আর জাঙ্কুক বুক তোলপাড় করে ঝড় নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মুখে কথা নেই তার। তবে তার মন বলছে সময়টা যদি এখানে এভাবে থমকে যেত, কিংবা এই অবস্থায় যদি মারা যেত, কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো! কি অদ্ভুত, বুকের ভিতর হৃৎপিণ্ডটা যে হাতে লাফাচ্ছে, আজকে ধরা টরা খাইয়ে দেবে নাকি? যেটা সে চায় না, কখনোই চায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে, কি সব ছলনাময় কারবার। চোখ তার অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে বলল, সবকিছু আবার আগের মতো করে দিন না জাঙ্কুক ভাই, প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। জাঙ্কুক নিশ্চুপ। তাকে চুপ দেখে তে মাথা তুলে তাকিয়ে দেখলো জাঙ্কুকের চোখ জোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে দু হাতে জাঙ্কুকের গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি
কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? জাঙ্কুক কিছু বলল না। কথা বলছেন না কেন? কি করেছি আমি? সবার সামনে তো বলেছি আমি আপনার বউ হব, আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানালাম, আজকে কিনা বাড়ি ছাড়তে হলো, তবে কি আমরা এক হব না? এইটুকু বলে তে জাঙ্কুকের বুকে কপাল ঠেকালো। তারপর অঝরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো জাঙ্কুক ভাই? কারণে অকারণে আপনাকে না জানালে আমার ভালো লাগে না, সময় কাটে না। এই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি, কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছেন? আমার ভালো থাকার আর কি শেষ? এই জন্য কি সবাই মিলে এত কষ্ট দিচ্ছেন? সব কষ্ট আমি হাসি মুখে নেব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই পারবো না। মরে যাব আমি, সত্যি মরে যাব। এই কথা বলে তে ব্যাকুল হয়ে কাঁদলো। আর সারাদিন কাছে কাঁদতে কাঁদতে চোখ মুখে বেহাল দশা। আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলি যথেষ্ট ছিল জাঙ্কুকে ভেঙে চুরে খান খান করার জন্য। নিজের অজান্তেই বোকাতে তার বুকেই বিটা মেরেছে, লেগেছেও যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শুধু তে জড়িয়ে ধরলেও জাঙ্কুক ছেড়ে দিয়েছিল, শুধু দেখছিল তার ব্যাঙাচে পাগলামি, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামি। তবে ওর করুণ সুরে বলাই কথাগুলো আর অসহায় কান্নায় জাঙ্কুকে আরো একবার ভাঙলো। নিজের তৈরি করা খোলস ছেড়ে জাঙ্কুকের অজান্তে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে গেল আর গিয়ে পড়লো কান্নারতদের কপালে। তে কান্না ভুলে তড়িৎ মাথা তুলতে গেলে জাঙ্কুক তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরলো। কোনোভাবেই থেকে সে মাথা তুলে তাকাতেই দিল না। থাকুক না নিজের একান্ত কষ্টগুলো নিজের বুকে, শক্ত আবরণে ঠিকই নিজেকে সামলেছিল। শেষ মুহূর্তে অনর্থ ঘটালো এক ফোঁটা অশ্রু। তবে যেটাই হোক স্বীকার করা যাবে না, নয়তো দেড় ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষে জাত যাবে। পৃথিবীর সমান কষ্টে বুক ভাঙলেও জাঙ্কুকটা কখনোই কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষটা ঢাল হতে জন্মায়। বাবা মার ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়ার ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই জাঙ্কুক দ্রুত চোখ মুছে নিজেকে সামলানো আর আপনার চেষ্টা চালালো, আর সফল হলো। কিন্তু আজ বোকাটিটা ঠিকই বুঝে নিল তার চালাকি। তাকে ছেড়ে থাকার কষ্টে জাঙ্কুকের বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়লো। কষ্টে চৌচির হতে থাকলো বুক, মুরগির মতো ছটপট করতে লাগলো সে। বারবার দেখতে চাইলো তার একান্ত পুরুষের চোখের ভাষা, কিন্তু ঘাট তারা জাঙ্কুক দেখতে দিল না, বরং খুব শক্ত করে তাকে বাহু ধরে আগলে রাখলো। কয়েক মিনিট সেভাবে থেকে এবার জাঙ্কুক মুখ খুললো। খেয়েছিস কিছু? না। পেইন কিলার খেলে পেট ব্যথা কমে যাবে, কিছু খাবে চল। এবার হাতের বাঁধন ঢিলে হলে তে মুখ তুলে তাকালো, তাকিয়ে রইলো সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতে সাদা শার্ট আর কালো জিন্সে কি যে চমৎকার দেখাচ্ছে। সে এবার ওনার নাক মুছে ফোপাতে ফোপাতে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে জাঙ্কুকের বাঁকা কথা শুনে সে ভ্রুকুটি করে তাকালো। আশেপাশে জিমিনকে না দেখে খুঁজতে গেলে জাঙ্কুক বলল, ও সামলে নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন, সুকা ভাইয়া কই? আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙ্গুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গবর মার্কা বুদ্ধি ট্যাগল দিতে। মন ভালো নেই, বকবে না তো? কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে অনেক ভয় হচ্ছে। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হয়ে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেবো, আজ এরা কথাবার্তা বলার সাথে মিটিয়ে দেবো। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। খাবে? খাবো না ওষুধ, এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে? এই জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদবি, প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের বউ হবে না। হবে কিনা সেটা সময় আসুক, দেখে নিস। এই কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল তের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য। এটা দিয়ে আপাতত যোগাযোগ করবে। এই ফোনটা হারালে আর কথা বলা হবে না জাঙ্কুকের সাথে। এই কথা শুনে তে যক্ষে ধনের মতো ফোনটা আঁকড়ে ধরলো। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড় যন্ত্রণার। কিন্তু কেউ মুখে বলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে জাঙ্কুক টুকটাক কথা বললেও তে ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। তখন জাঙ্কুক বা পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি গন্ধ আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে জাঙ্কুকের পছন্দ বকুল ফুল। হাত বাড়িয়ে নিলে জিমিন সেখানে হাজির হলো। আপাতত তার কথা ভালো না দুজন। তবে তে যখন জানলো জাঙ্কুক পিছনের গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অশ্রুসিক্ত চোখে তাকেও মুচকি হাসলো। নয়তো বিদায় দিতে কলেজে এরপর এরপর হয়ে যাচ্ছিল। তে অশ্রুসিক্ত দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছলো। নাকের সর্দি অন্যায় মুছে মুখ কাচুমাচু করে আর 2 মিনিট সময় চেয়ে নিল। জিমিন বুঝলো তার পাগলি বোনটার মনের কথা, বুঝলো এক বুক যন্ত্রণায় স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরেও সে আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রাম, বারণ করলেও যে কাজ হবে না সেটাও জানা কথা।
তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা জীবন নিবাসের গর্ব। সে আর দাঁড়ালো না, নির্ভয়ে হেঁটে এসে গাড়ির কাছটায় গিয়ে দাঁড়ালো। বোঝ হওয়ার পর থেকে সে কারোর সামনে কাঁদতে পারে না, কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগলি করে একটু কাটতে পারতো, মুখ চাপা ব্যথাটা উগড়াতে পারতো। এদিকে জিমিনের সাথে দেখে না দেখে মিসেস জিসু আশেপাশে তাকিয়ে খুঁজলো, তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে করুক, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না জিমিন, আমি এটাই বোঝাতে চাইছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এ কথা বলে মাঠ থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো, তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো রাস্তায় পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে, গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার আকৃতি, রূপ, রং, সৌন্দর্য।